আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে বিশ্বযুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় 93 মিসাইল ও 200 ড্রোন হামলা রাশিয়ার। এতেই হতচকিত হয়ে পড়ে দখলদার ইহুদিবাদী ভলোদিমির জেলেনস্কি। এরপর জানিয়ে দিব এবার কি রক্ষা পাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। আরো জানিয়ে দিব দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। এদিকে আসাদের পতনে সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির কি হবে এখন, এবং জানিয়ে দেব সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণে রিয়াদে ট্রাম্পের বিশেষ দূত। সর্বশেষ জানিয়ে দিব বোমা মেরে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় 93 মিসাইল ও 200 ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনে 93টি মিসাইল ও 200 ড্রোন ছুড়েছে রাশিয়া। প্রায় 3 বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর এটা অন্যতম বৃহত্তম বোমা বর্ষণ বলে অবহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভয়াবহ এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এছাড়া কিয়েভের বাসিন্দাদের আবারও আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশ কিছু প্রতিরোধ করেছে তার বাহিনী। স্থল অভিযানও জারি রেখেছে রুশ সেনারা। ইউক্রেনের পোকরোভস্ক অঞ্চলে একদিনে বেশ কয়েকবার রুশ বাহিনীর প্রবেশ ঠেকিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। অঞ্চলটির চারপাশে লড়াই আরো তীব্র হয়েছে বলেও জানিয়েছে কিয়েভ। সূত্র রয়টার্স, দ্য গার্ডিয়ান, এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট। এবার কি রক্ষা পাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। চলমান রাজনৈতিক সংকটে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের গত সপ্তাহে আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে এই পরিস্থিতি বিরাজ করছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ইয়োল। গতকাল শুক্রবার দেশটির বিরোধী দলীয় নেতা মেয়ুং এক ঘোষণায় জানান, পার্লামেন্টে আবাবো অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। এর আগে 7 ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রথম তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলগুলো দেশটির স্থানীয় সময় আজ শনিবার বিকাল 4টায় অভিশংসন ভোট আয়োজনের পরিকল্পনা করেছে। এর আগে গত শনিবার ইউন বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন উদ্বেগ থেকে রক্ষা পান। সেদিন তার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির আইন প্রণেতারা পার্লামেন্টের ওই অধিবেশন বয়কট করায় বেঁচে যান। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের অভিশংসন উদ্বেগ থেকে ইয়ন রক্ষা নাও পেতে পারেন। দেশটিতে অভিশংসন প্রস্তাব পাশ করতে 200 ভোট প্রয়োজন। বিরোধী দলের হাতে 192টি আসন রয়েছে, অর্থাৎ প্রস্তাব পাশ করার জন্য তাদের শাসক দল থেকে 8 জনের ভোট প্রয়োজন। দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার রাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরিয়ার রাজধানী থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল শেরদার বলেছেন, দামেস্কের কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং তার আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে। শেরদার বলেন, দামেস্কের কাছে সিরিয়ান আর্মির 4th ডিভিশন এবং একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার দামেস্ক এবং সৈদার কাছে অন্তত 6টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। বিদ্রোহী গোষ্ঠীদের ঝড়ো আক্রমণে মাত্র 12 দিনের মধ্যে গত রোববার আসাদের পতন হয়। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার আল আসাদের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ায়
5 শতাধিক হামলা চালিয়েছে। এরপরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে রাজধানী দামেস্ক, হোমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজরের মতো শহর। ইসরায়েলি বাহিনী সিরিয়ার যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। আসাদের পতনে সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির কি হবে এখন? সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের নাটকীয় পতনের পর মধ্যপ্রাচ্যের রাশিয়ার প্রভাব হুমকির মুখে। এখন দামেস্কের নতুন বিদ্রোহী নেতৃত্বের সাথে মস্কো সিরিয়ায় তার মূল সামরিক ঘাঁটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছে। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে স্কাই নিউজ। রাশিয়া উত্তর পশ্চিম সিরিয়ায় একটি বিশাল বিমান ঘাঁটি এবং ভূমধ্য সাগরীয় বন্দরে একটি নৌ ঘাঁটি রয়েছে। 2011 সালে সিরিয়ায় শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে মস্কোর সামরিক হস্তক্ষেপ প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেশের বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করতে সহায়তা করেছিল। আসাদের পতনের পর সিরিয়ায় ক্রেমলিনের কঠোর মিত্রদের সবাই মস্কোতে পালিয়ে গেছে। এখন রাশিয়া সিরিয়ায় তার প্রভাব রক্ষার জন্য কূটনীতির দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে। মাত্র কয়েকদিন আগে হায়াত তাহরির আল শামের বিদ্রোহীদের সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছিল রাশিয়া। এখন তাদের কাছে কূটনৈতিক বার্তা নিয়ে হাজির হচ্ছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগাদানোভ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেছেন। এইচটিএস এর সঙ্গে নিজেদের যোগাযোগ গঠনমূলকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। মিখাইল বোগাদানোভ বলেছেন, রাশিয়া আশা করে এইচটিএস সব ধরনের বাড়াবাড়ির বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে এবং কূটনীতিক ও অন্যান্য বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া আশা করে তারা সিরিয়ায় থাকা নিজেদের সামরিক ঘাঁটি দুটি রক্ষা করতে পারবে। দুটি ঘাঁটির একটি নৌ ঘাঁটি, এটি সিরিয়ার তারতস শহরে অবস্থিত, আর বিমান ঘাঁটিটি দেশটির বন্দর নগরী লাতাকিয়ার অদূরে অবস্থিত। এটি খমেইমিম বিমান ঘাঁটি নামে পরিচিত। মিখাইল বোগাদানোভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিগুলো সিরিয়ার যে ভূখণ্ডে ছিল এখনো সেখানেই আছে। এই মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মিখাইল বোগাদানোভ বলেন, ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেই সিরিয়ার অনুরোধে এসব ঘাঁটি করা হয়েছিল। সবাই মনে করে সন্ত্রাস বিরোধী লড়াই এখনো শেষ হয়নি। এমন মনোভাবের ভিত্তিতেই আমি এগোচ্ছি। আইএস এর কিছু অংশ এখনো রয়ে গেছে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের রিয়াদে ট্রাম্পের বিশেষ দূত। প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস সামনে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গেও একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে আসীন হওয়ার আগে মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উইটফককে সৌদি আরব পাঠিয়েছেন ট্রাম্প। এক্সিওস রিপোর্ট জানিয়েছে, বুধবার স্টিভেন উইটফক সৌদি আরব সফর করেন এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের বিষয়ে অবহিত থাকা দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে তারা। একটি সূত্র বলছে, উইটকপ মার্কিন সৌদি সম্পর্ক, গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ, রিয়াদ ও জেরুজালেমের মধ্যে সম্ভাব্য স্বাভাবিকরণ এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এসব চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান যেমন আরো সুসংহত হবে, তেমনি ফিলিস্তিনি স্বাধীনতার প্রশ্ন একই রকম বিলীন হয়ে যাবে। গাজা উপত্যকায় গত 14 মাস ধরে যুদ্ধের নামে গণহত্যা চলছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সম্পূর্ণ উপত্যকা। কেবল আনুষ্ঠানিক হিসেবেই 44,000-এর বেশি ফিলিস্তিনি এ পর্যন্ত নিহত হয়েছেন। এখনো ধ্বংসস্তূপের নিচে আরো অজস্র মানুষের মৃতদেহ রয়েছে, যা এই হিসাবের বাইরে। ইসরায়েলের কঠিন অবরোধের কারণে খাদ্য, পানি ও ঔষধের অভাবে মারা যাওয়া ফিলিস্তিনিদের সংখ্যাও এরই মধ্যে নেই। সেখানকার পরিস্থিতি অবর্ণনীয়। বোমা মেরে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি। এবার ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ব্যাংকটির গভর্নরের কাছে ইমেইলে এই হুমকি বার্তা পাঠানো হয়। রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহোত্রা।
তার মধ্যেই বৃহস্পতিবার তার সরকারি মেইল আইডিতে ওই হুমকি বার্তা পাঠায়। রুশ ভাষায় লেখা হয়েছিল ইমেইলটি। এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই অজ্ঞাত ইমেইল প্রেরকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতা বিএনএস এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের কর্মকর্তা বলেন, মুম্বাইয়ের রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেইল এসেছে। মাতা রমাবাই মার্গ থানায় মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, ইমেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে, এর নেপথ্য কারা তা খতিয়ে দেখা হচ্ছে। গত মাসেই মুম্বাইয়ের রিজার্ভ ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হুমকি ফোন যায়। ফোনের ও পারে থাকা ব্যক্তি নিজেকে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার সিইও বলে পরিচয় দেন। যদিও সেই ঘটনার তদন্তে নেমে উল্লেখযোগ্য কিছুই পায়নি মুম্বাই পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে দেশের শীর্ষ ব্যাংকের 26তম প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাজস্থান ক্যাডারের আইএস কর্মকর্তা মালহোত্রা। তিনি গত 6 বছর রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে থাকা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন।